যারা অ্যান্টিবায়োটিকের ডোজ কমপ্লিট করছে না তাদের ক্ষেত্রে কি কি সমস্যা দেখা অ্যান্টিবায়োটিক দিতে ডোজ পারে? কমপ্লিট না করলে সবচেয়ে যে বড় ক্ষতি, ওই ব্যক্তির তো ক্ষতি হচ্ছেই, কিন্তু অন্যান্য রোগীদের জন্য উনি একটা বিরাট হুমকির কারণ হয়ে দাঁড়ায়। কারণ উনি যেহেতু অ্যান্টিবায়োটিক কোর্স কমপ্লিট করলেন না, এই ব্যাকটেরিয়া ওনার কাছ থেকে যখন অন্যান্য পরিবার হোক, সমাজ হোক, অন্যান্য জায়গায় যখন এটা ছড়াবে, তখন তার কিন্তু সে মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া হিসেবেই অন্যান্য রোগীর ক্ষেত্রে ইনফেকশন তৈরি করবে। সুতরাং আপনার নিজের জন্যই না, আপনি অন্যের জন্য হুমকি স্বরূপ থাকছেন যদি আপনি অ্যান্টিবায়োটিক কমপ্লিট না করেন। এই যে অ্যান্টিবায়োটিকের এই যত্রতত্ত্ব ব্যবহার হচ্ছে, সেটির জন্য আসলে কি করণীয়? অ্যান্টিবায়োটিকের ব্যবহার শুধু আমাদের মানব ক্ষেত্রেই হচ্ছে না, আমরা তো এখন অনেক পশু পাখি বা আমাদের যে আমরা বলছি যে আমাদের গবাদি পশুর ফার্ম বা গবাদি পশু যেখানে আমরা লালন পালন করছি, তারপর আমাদের এই যে পোলট্রি ফার্ম, তারপরে আমরা বলছি ফিশ যে আমরা ফিড ইউজ করছি, মাছ চাষ করছি, এই জাতীয় জিনিসগুলিতে আমরা হ্যাচারিতে। কিন্তু অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার হচ্ছে। এই ব্যবহারের কারণে সেই ব্যাকটেরিয়াগুলি আরও প্রতিরোধ, বিকজ আমরা যে পোলট্রি ফিডে যে অ্যান্টিবায়োটিকগুলি ব্যবহার করছি, আমরা গবাদি পশুর খামারে যে অ্যান্টিবায়োটিকগুলি ব্যবহার করছি, আমরা যে মুরগি ফার্মে যে গবাদি অ্যান্টিবায়োটিকগুলি ইউজ করি, সেগুলির কোয়ালিটি খুবই নিম্নমানের। এই নিম্নমানের কারণে ব্যাকটেরিয়াগুলি অনেক প্রতিরোধী হয়ে যাচ্ছে। সেই চেনের কারণে মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়াগুলি আমাদের বডিতে প্রবেশ করছে। শুধু তাই না, আমরা যখন হসপিটালে ভর্তি হই, হসপিটালে অন্যান্য রোগী যারা আছে, যারা অন্যান্য রোগী, তাদের মধ্যে মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া আছে, সেটা আমাদের দেহের ভিতরে প্রবেশ করছে, যেটাকে আমরা বলছি ক্রস ইনফেকশন। সো এইগুলি সব কিছু মিলেই এই পরিবেশটা বা পরিস্থিতিটা আর ভয়াবহ আকার ধারণ করছে। আমরা অনেক সময় রোগীদের বলতে শুনি যে অনেককে একটি অ্যান্টিবায়োটিক দেওয়া হয়ে থাকে, আবার অনেকের ক্ষেত্রে আসলে 2টি অ্যান্টিবায়োটিক কিংবা 3টি অ্যান্টিবায়োটিক দেওয়া হয়ে থাকে। কেন হচ্ছে এই তারতম্য? অবশ্যই এখানে কারণ আছে। যখন একটি গ্রাম, আমরা জানি কিছু ব্যাকটেরিয়াকে আমরা এইভাবে শ্রেণীবিন্যাস করেছি, গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া বলি, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া বলি। কিছু কিছু ব্যাকটেরিয়া গ্রাম পজিটিভ, তাদের জন্য এক ধরনের অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয়, আবার কিছু কিছু গ্রাম নেগেটিভ যারা, তাদের ক্ষেত্রে এক ধরনের অ্যান্টিবায়োটিক ব্যবহার। সো একটি রোগীর মধ্যে যদি 2 ধরন বা 2টি 3টি ইনফেকশন থাকে, 3 ধরনের ইনফেকশন, গ্রাম পজিটিভ, গ্রাম নেগেটিভ, অথবা আবার কিছু ব্যাকটেরিয়া আছে অ্যানারোবিক ব্যাকটেরিয়া, কিছু আছে অ্যারোবিক ব্যাকটেরিয়া, এইসব ব্যাকটেরিয়ার মাল্টিপল ইনফেকশনের কারণে আমাদের মাল্টিপল অ্যান্টিবায়োটিক ইউজ করতে হচ্ছে। অ্যান্টিবায়োটিকের এই ব্যবহার নিয়ে আমরা আরও কথা বলবো, তবে তার আগে আমাদের এই অনুষ্ঠানে একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের জানিয়ে দেয়া। প্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, অ্যান্টিবায়োটিকের ব্যবহার নিয়ে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদদের কাছ থেকে। লাং বা ফুসফুস আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। আমাদের ভেতরে যেই আমরা অক্সিজেনটা গ্রহণ করি, সেই অক্সিজেনটা এবং আমরা যে নিঃশ্বাসের মাধ্যমে যে কার্বন ডাই অক্সাইডটা বের করে দিই, এই টোটাল কাজটা করে থাকে কিন্তু আমাদের লাং বা ফুসফুস। এই ফুসফুস যদি সুস্থ না থাকে, তাহলে স্পেশালি কোভিডের সময় আমরা দেখেছি যে আমরা কতটা অসুবিধায় পড়ে যাই। সো যারা খুব যত্ন করে খাবারের তালিকাটা তৈরি নাও করেন, তাদেরকেও অবশ্যই বলবো যে লাংয়ের প্রশ্বাসটা যেন সুস্থ থাকা যায়, সেই সুস্থতার জন্য খাবারের তালিকাটাকে একটু ব্যালেন্স রাখা জরুরি। কি খাবো এই লাংয়ের সুস্থতার জন্য, এই নিয়েই তো চিন্তা। লাংয়ের সুস্থতার জন্য আপনাকে খাদ্য তালিকায় অনেক বেশি মডিফিকেশন আনতে হবে না। আমাদের চারপাশে যে পাওয়া যায়, যেমন ভিটামিন সি, ম্যাগনেসিয়াম, ওমেগা 3, এই ধরনের ছোট ছোট যে নিউট্রিয়েন্টগুলো আমরা চারপাশে পাই, সেই পুষ্টি উপাদানগুলোই কিন্তু আমাদের লাং ভালো রাখতে বেশ উপকারী। ভিটামিন সি পাওয়া যায়, আমরা যদি অরেঞ্জ খাই, মাল্টা খাই, এগুলোতে কিন্তু ভিটামিন সি যথেষ্ট ভালো। আর লাং প্রসারিত করার জন্য লাংয়ের যে কোষগুলো আছে, সেই কোষগুলোকে ভালো রাখার জন্য ম্যাগনেসিয়াম খুব ভালো কাজ করে। সেক্ষেত্রে আপনি খাদ্য তালিকায় একটু নাটস রাখতে পারেন। এছাড়া রাখতে পারেন খাদ্য তালিকায় একটু চিয়া সিড। অনেকেই শুধু ওজন কমানো বা ওজন নিয়ে যারা চিন্তা করছেন, তারা চিয়া সিডের গুরুত্বটা জানেন, কিন্তু চিয়া সিডে কিন্তু যথেষ্ট ওমেগা 3ও আছে, যেটি আপনার লাং ভালো রাখতেও হেল্প করে। সো প্রতিদিন নয়, অবশ্যই সেটি কতটুকু পরিমাণে খাবেন বা আপনার জন্য কতটুকু যুক্তিযুক্ত হবে, একজন পুষ্টিবিদ বা বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। খাবারের তালিকায় রাখতে পারেন ম্যাগনেসিয়াম সমৃদ্ধ আপনি পালং শাক, স্পিনাচ বা পালং শাক আমাদের খাবারে প্রতিদিন না হলেও সপ্তাহে কিন্তু একটু রাখা প্রয়োজন। যদি আমরা একটু গাঢ় সবুজ শাকগুলোও রাখি, সেটিও আমাদের জন্য হেলদি। তবে স্পিনাচটা আমাদের হার্টের জন্য বা লিভারের ফাংশনের জন্য, এমনকি লাং যেটা বলছিলাম, সেটির জন্য কিন্তু বেশ ভালো কাজ করে। সো বিকেলে যারা কি খাবো না এরকম চিন্তা করছেন, তারা কিন্তু স্পিনাচ স্যুপ খেতে পারেন। যাদের অনেক বেশি কোলেস্টেরলের প্রবলেম আছে, তাদের ক্ষেত্রেও কিন্তু এই স্পিনাচ স্যুপটা খুব ভালো কাজ করে। অবশ্যই
সল্টের বিষয় এবং অয়েলের বিষয়ে মেজারমেন্টটা ঠিক রাখতে হবে। এছাড়া আপনাকে সবসময় মনে রাখতে হবে যে অত্যাধিক ঠান্ডা বা অত্যাধিক গরম কোনটাই আমাদের শরীরের জন্য খুব বেশি যুক্তিযুক্ত না। অবশ্যই ওয়েদারের কথা মাথায় রেখে যদি একটু দেখেন যে একটু কোল্ড ওয়েদার আছে, সে সময় একটু ওয়ার্ম ওয়াটার, একটু লেক ওয়ার্ম ওয়াটার মানে কুসুম গরম পানি, এগুলো যদি আপনি খাদ্য তালিকায় রাখেন আমাদের ফুসফুসের প্রসারিত হওয়াটা অনেক সময় ভালো কাজ করে। এছাড়া যাদের দেখা যায় বিভিন্ন ধরনের অ্যালার্জি আছে, অ্যালার্জেটিক খাবারগুলো কিন্তু খাদ্য তালিকা থেকে বাদ দিতে হবে, কারণ প্রত্যেকটি মানুষেরই কিন্তু অ্যালার্জি কিন্তু এক একটা খাবারে এক এক রকম থাকে। ঠিক কোন খাবারে আপনার অ্যালার্জি আছে সেটি কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। আর তাছাড়া ফুসফুসের যত্নে থাকতে হবে, ডাস্টের ভিতরে বেশি না যাওয়া, মাস্ক ব্যবহার করা, এবং অনেক সময় দেখা যায় যে আমরা অনেক কোল্ড অ্যালার্জি থাকে, এই ধরনের প্রবলেমগুলো যাদের আছে তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই কি করতে হবে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি। আমরা অনেক ক্ষেত্রে দেখি যে অ্যান্টিবায়োটিক শুরু করার পর 5 দিন বা 7 দিনের কোর্স কমপ্লিট করার পর অনেকেরই আসলে সেই যে রোগের জন্য খেয়েছেন সেটিতে আসলে কার্যকর হচ্ছেন না, পরবর্তীতে অনেক ক্ষেত্রে তারা নতুন অ্যান্টিবায়োটিক শুরু করে থাকেন। সে বিষয়টি আসলে যৌক্তিক কিনা? অ্যান্টিবায়োটিক ব্যবহারের আগেই আপনাকে কনফার্ম হতে হবে, নিশ্চিত হতে হবে যে তার অ্যান্টিবায়োটিকের প্রয়োজন আছে কি না। অ্যান্টিবায়োটিক তখনই আমরা ব্যবহার করব যখন এভিডেন্স বেসড, আমি একটা কালচার করলাম বা আমি একটা পরীক্ষা করে দেখতে পেলাম তার একটা জীবাণু বা ব্যাকটেরিয়া পাওয়া গেছে, সেই ব্যাকটেরিয়া আমরা একটা কালচার সেন্সিটিভিটি বলি আমরা, কোনটাতে সে সংবেদনশীল কোনটাতে সে প্রতিরোধী, সেটা দেখে আমাদের অ্যান্টিবায়োটিক ব্যবহার করা উচিত। এখন এম্পেরিক্যাল ইউজ বলে আমরা একটা জিনিস বলি, যে আমরা চিন্তা করলাম যে ঠিক আছে আমরা জাস্ট অন্ধকারে ঢিল মারার মতো ব্যাপারটা আমরা দিয়ে দেখলাম যে, বা ঝড়ে বক পড়ার মতো ব্যাপারটা, আমরা অ্যান্টিবায়োটিক দিলাম কিন্তু হয়তো রুগী ভালো হলো, আবার অনেক সময় ভালো না। রুগী কিন্তু এমনিই ভালো হয়ে যায়, কারণ তার যে ইমিউন স্ট্যাটাস আছে, তার যে প্রতিরোধী ব্যবস্থা আছে, আল্লাহ পাক আমাদের যে রোগ প্রতিরোধ ক্ষমতা দিয়েছেন, এতে কিন্তু আমরা ভালো হয়ে যাই। অ্যান্টিবায়োটিকের সেরকম কোনো কারিশমা এখানে নাই। হ্যাঁ, আবার অনেক সময় রুগী খারাপ হয় হয়তো তার অন্য কোনো ইনফেকশনের কারণে, লাইক একটা যদি ভাইরাল ইনফেকশন হয় বা অন্য কোনো একটা ইনফেকশন তার হতে পারে ম্যালেরিয়া, লাইক এরকম যদি কোনো ডেঙ্গু অথবা চিকুনগুনিয়া এই ধরনের ভাইরাল ইনফেকশনে কিন্তু অ্যান্টিবায়োটিক কোনো রোলই নেই, কিংবা ফাঙ্গাল ইনফেকশন বা ফাঙ্গাল ইনফেকশন, সেই ক্ষেত্রে আমরা ব্যাকটেরিয়ার এগেনস্টেই শুধু আমরা অ্যান্টিবায়োটিক ইউজ করতে পারি। সো এই ক্ষেত্রে আপনি আশানুরূপ কোনো ফল পাবেন না। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসার জন্য। থ্যাংক ইউ। এবং দর্শকদের, যারা এনটিভির দর্শক, সবার সুস্বাস্থ্য এবং সুস্থ জীবন কামনা করছি। ধন্যবাদ।